মোহাম্মদ ইউনূস গত ১.৫ বছরে এই নামটাই ছিল বাংলাদেশের রাজনীতি এবং কূটনীতির কেন্দ্রে। তবে চিরকাল কাহারও সমান নাহি যায়। গত ১৭ই ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পরপরই ইউনূস জামানাও শেষ হয়ে গেছে এই বাংলাদেশে। শোনা যাচ্ছে ইউনূস নাকি বুধবার ভোরবেলায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অর্থাৎ এক কথায় রাতের অন্ধকারে নাকি তিনি পালিয়ে গেছেন। সত্যি কি তাই? এ প্রসঙ্গে পরে আসছি। তবে তার আগে আসুন একটু জানার চেষ্টা করি গত ১.৫ বছরে বাংলাদেশকে কতটা সমৃদ্ধ করলেন শান্তির নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ হাসিনা সরকারের পতনের পর যখন একেবারে টালমাটাল অবস্থা চলছিল বাংলাদেশে, তখন তো এই মানুষটিকেই বেছে নিয়েছিল বাংলাদেশের ছাত্র নেতারা এবং জনতার একাংশ। কেন ইউনূসকে বাছা হয়েছিল? কারণ নোবেলজয়ী ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। সমগ্র বিশ্বে তার পরিচিতি রয়েছে। তিনি একজন সুবক্তাও বটে। স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশি মানুষ মনে করেছিলেন যে অরাজকতার অবসান ঘটাবে বাংলাদেশে। নোবেলজয়ী ইউনূসের হাত ধরে বাংলাদেশ দেখবে এক নতুন ভোরের সূর্যোদয়। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। এগিয়ে যাবে অর্থনীতির সমৃদ্ধির পথ। থাকবে না কোনো বৈষম্য, থাকবে না দুর্নীতি, লঙ্ঘিত হবে না সাধারণ মানুষের অধিকার। ইউনূস নিশ্চিত করবেন বাংলাদেশের আইনের শাসন আর এনে দেবে ন্যায় বিচার। কিন্তু হায়, স্বপ্ন আর বাস্তবে যে বড়ই গরমিল। তবে এই স্বপ্ন বাংলাদেশিরা যতটা না দেখেছেন, তার চেয়ে বেশি অনেক তাদেরকে এই স্বপ্ন দেখিয়েছেন মোহাম্মদ ইউনূস নিজে। ওই যে শুরুতেই বললাম, ইউনূস একজন সুবক্তা। তিনি জানেন কথা দিয়ে কিভাবে মানুষের মন জয় করে নিতে হয়। আর ওই ঠোঁটের কোনায় তো হাসি তার লেগেই ছিল। এমনকি ঠিকভাবে দায়িত্ব সামলাতে বাইরে থেকে নিয়ে এসে নিজেদের পছন্দ মতন উপদেষ্টা পরিষদ এবং বিশেষ সহকারী নিয়োগ করেছিলেন মোহাম্মদ ইউনূস। আর ইউনূসের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের মানুষের দলমত নির্বিশেষে বিপুল সমর্থন। কিন্তু এরপরেও এই প্রশ্নটা উঠছে যে হাসিনাকে সরিয়ে ইউনূস জামানায় সত্যি কি বাংলাদেশ ভালো ছিল? বাংলাদেশের মানুষ ভালো ছিলেন? চলুন একবার ফিরে দেখি গত 18 মাস ঠিক কেমন গেছে বাংলাদেশের। দেখুন, বিদায়ী ভাষণে ইউনূস বলেছিলেন, জুলাই আন্দোলনের আগের অচল বাংলাদেশ এখন অগ্রগতির দেশ। তাই তিনি সফল না ব্যর্থ সেই বিচার নাকি বাংলাদেশের মানুষ করবে। তিনি কি বুঝতে পারছেন না যে বাংলাদেশের কুর্সিতে বিএনপিকে বসিয়ে ইতিমধ্যেই আংশিক বিচার করে ফেলেছে বাংলাদেশের বুদ্ধিমান জনতা? আর বাকি বিচারও তারা নিশ্চয়ই করবে যদি সত্যিটা তারা ভালো করে জানতে পারে। এমনটাই মত পোষণ করছেন কিন্তু অনেকে। দেখুন, এ কথা সত্য যে বাংলাদেশের ঘুণে ধরা রাষ্ট্রীয় কাঠামোয় ব্যাপক সংস্কারের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, দুর্নীতি প্রতিরোধ চাইলেই করতে পারতেন ইউনূস। তাছাড়া ব্যবসা বাণিজ্য সহ আর্থিক খাতে স্থিতিশীলতা আনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরির ব্যাপক সুযোগ ছিল ইউনূসের কাছে। কিন্তু সেই সুযোগকে হেলায় হারিয়েছেন তিনি। প্রথমত, বাংলাদেশে মব কালচার প্রতিষ্ঠার নেপথ্যে ইউনূসের অবদান কিন্তু একেবারেই কম নয়। মব সন্ত্রাস যেন বাংলাদেশে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল তার জামানাতেই দেখা গেছে ক্ষমতার জোরে অন্যের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিতে। ইউনূস বাংলাদেশকে এমন একটি শক্তিশালী মব টিম গিফট হিসেবে দিয়েছিলেন, যারা কথায় কথায় সন্ত্রাস চালিয়ে গেছে দিনের পর দিন। নিরীহ দুর্বলদের ওপর পাশবিক নির্যাতন, হত্যা চালিয়ে গেছে। নিজেদের আইনের ঊর্ধ্বে ভেবে নিয়ে যে অন্যায় করতে তাদের মন চেয়েছে তারা সেটাই করে গেছে। ভাবখানা এমন ছিল যে বাংলাদেশ ওদের কথাতেই চলবে আর বাকিরা ওদের কথা মানতে বাধ্য। আর এই মব বাহিনীকে প্রশ্রয় দিয়েছিল কে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে? উত্তরটা আপনারাও জানেন। আর গত 18 মাসে ধীরে ধীরে বাংলাদেশের অর্থনীতি খোকলা করে ভার ফাঁকা করে দিয়েছেন। কারণ ক্ষমতায় এসেই তার উদ্দেশ্য ছিল দেশীয় বেসরকারি ক্ষেত্রের অবসান ঘটানো। না হলে তো তিনি আবার ওই বিদেশি কোম্পানির কাছে কিছু বেচতে পারতেন না।
যে কারণে তার আমলে দেশীয় বেসরকারি উদ্যোক্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দায়ের করা হয়েছে। শিল্প কলকারখানায় নির্বিচারে লুটপাট এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে তাদের হয়রানি করা হয়েছে। আর ইউনূস চুপটি করে হাসি মুখে তখন বাংলাদেশকে কথার জালে সম্মোহিত করার কাজ করে যাচ্ছিল। স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায় বহু কলকারখানা, আর যার ফলে বাংলাদেশে এখন 1.5 কোটি বেকার আর 2 কোটির বেশি মানুষ চরম দরিদ্র হয়ে পড়েছে। আন্তর্জাতিক সংস্থা বিশ্ব ব্যাংকের হিসেবে প্রায় 30 লক্ষ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে এই ইউনূসের আমলে। বেসরকারি খাতের বিনিয়োগ 1 বছরে প্রায় 1.5% পয়েন্ট পতন হয়েছে, যা গত 4 দশকের মধ্যে নজিরবিহীন বলছেন বিশেষজ্ঞরা। শুধু যে বেসরকারি বিনিয়োগ কমেছে তা কিন্তু নয়, সরকারি বিনিয়োগ গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তাছাড়া গত বছর সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণের স্থিতি 6,44,515 কোটি টাকায় গিয়ে ঠেকেছে, যা বিতরণ করা ঋণের 35.73%। তার আগের বছর অর্থাৎ 2024 সালের শেষেও খেলাপি ঋণের পরিমাণ ছিল বিতরণ করা ঋণের 20.2%। অর্থাৎ ইউনূসের আমলে বিতরণ করা ঋণের থেকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় 16%। গবেষণা সংস্থার তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার এই মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ। ভাবুন একবার, মাত্র দেড় বছরে ইউনূস কোথায় দাঁড় করিয়েছে এই দেশটাকে। এখানেই শেষ নয়, জানেন কি বাংলাদেশের নবনির্বাচিত সরকারের ঘাড়ে কত টাকার ঋণের বোঝা চাপিয়ে গেছেন এই ইউনূস? মাত্র 18 মাসে 23 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রেখে গিয়েছেন। ভালো মানুষ সাজতে ব্যস্ত এই ইউনূস। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে 2024-2025 অর্থ বছর শেষে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া সরকারি ঋণের পরিমাণ ছিল 22,50,904 কোটি টাকা। আর চলতি অর্থ বছর মানে 2025-26-এর জুলাই ডিসেম্বর মেয়াদে ব্যাংকিং উৎস থেকে 61,148 কোটি টাকা ঋণ নিয়েছে ওই ইউনূসের অন্তর্বর্তী সরকার। এছাড়া আরও প্রায় 13,000 কোটি টাকার বিদেশি ঋণ নিয়েছে ইউনূসের সরকার। সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে 74,148 কোটি টাকা। ভাবতে পারছেন কতটা ভালো কাজ করেছেন বাংলাদেশের ওই সদা হাস্যময় মানুষটি। এখনো অনেকেই ইউনূসের জামানা শেষ হয়ে যাবার জন্য চোখের জল ফেলছেন। তারা কি রাখছেন এই সমস্ত খবরগুলো? জানেন কি মুদ্রাস্ফীতি কমাতে ইউনূস ঘুরিয়ে বাংলাদেশের আমজনতার পকেট কেটেছেন। তথ্য বলছে অন্তর্বর্তী সরকার নীতি নির্ধারণী সুদের হার বাড়িয়েছে, যার ফলে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে গেছে আর বেসরকারি খাতে ঋণের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। স্বাভাবিকভাবেই ব্যবসা বাণিজ্য পরিচালনার ব্যয় বেড়েছে, যার প্রভাব পড়েছে সরাসরি বাজার অর্থনীতিতে। আর বাংলাদেশের অর্থনীতির সব সূচকে যখন বিপর্যয় নেমে এসেছে তখন বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ, যে তথ্য আবার খুব গৌরবের সঙ্গে নিজের বিদায়ী ভাষণে উল্লেখ করেছিলেন মোহাম্মদ ইউনূস। কিন্তু রিজার্ভ ব্যাংকই কোনো দেশের লক্ষ্য হতে পারে নাকি লক্ষ্য হওয়া উচিত উৎপাদন সক্ষমতা, কর্মসংস্থান, খাদ্য জ্বালানি নিরাপত্তা এবং সর্বোপরি নীতিগত স্বাধীনতা। গবেষকরা বলছেন বিদ্যুৎ উৎপাদন কমিয়ে আমদানি সংকুচিত করে শিল্প খাতকে চাপে ফেলে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে রাষ্ট্রকে শক্ত দেখানোর জন্যই রিজার্ভ ব্যাংক বাড়ানোর দিকে মনোযোগী ছিলেন এই মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মানুষ আজ তাই প্রশ্ন তুলছেন যে তিনি বিশ্বব্যাপী যে 3-0 অর্থাৎ শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ এই সমস্ত নিয়ে যে প্রচার চালিয়েছেন, নিজের সরকারে তিনি সেই সমস্ত দিকগুলো কি সঠিকভাবে পালন করেছেন? তথ্যই কিন্তু তার উত্তর দিয়ে দিচ্ছে।
বাংলাদেশের মানুষ যে এই তথ্য জানার পর তার বিরুদ্ধে ক্ষেপে উঠতে পারে, এমনটা বুঝতে পেরেই কি রাতের অন্ধকারে বাংলাদেশ ছেড়ে পালালেন মোহাম্মদ ইউনূস? বাংলাদেশকে যে খাদের কিনারায় দাঁড় করিয়ে গেলেন ইউনূস, সেখান থেকে দেশকে আবার সঠিক জায়গায় নিয়ে আসা কতটা চ্যালেঞ্জ হতে পারে ওই তারেক রহমানের জন্য? বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে বাংলাদেশের নতুন সরকারের কাছে প্রধান ভরসা কি তবে ভারত? বাংলাদেশের খুব সামান্য একটি অংশের মতে ইউনূস নাকি অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছিলেন, তাই তার চলে যাওয়ার সময় অনেকেই হতাশ হয়েছেন। তারা কি জানেন যে তার আমলে বাংলাদেশের নতুন করে ৩০ লক্ষ মানুষ দরিদ্র হয়েছেন? যারা ইউনূস চলে যাবার জন্য দুঃখে কেঁদে ভাসাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় দুঃখের ভান্ডার খুলে বসেছেন, তারা কি আদৌ জানেন যে এই ইউনূসের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে? তারা কি এটাও জানেন যে তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কর ছাড় সহ বিভিন্ন সুবিধা দেওয়ারও অভিযোগ রয়েছে ইউনূসের বিরুদ্ধে? এমনকি তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কর মুকুব এবং সরকারিভাবে ব্যাংকের শেয়ারের পরিমাণ 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে। তাছাড়াও গ্রামীণ গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানকে দ্রুত সরকারি অনুমোদন এবং অন্য বিশেষ সুবিধে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ঢাকা শহরে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স, গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি। আর শুধু অর্থনীতি নয়, গত এই 18 মাসে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়ে গেছেন ইউনূস। প্রায় প্রতিদিনই মারামারি, ক্লাস বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের ক্লাস না করে আন্দোলনে নামতে দেখা গেছে। আর একজন দেশের প্রধান হয়ে ইউনূস তার প্রতিটি ভাষণে সেই সমস্ত শিক্ষার্থীদের প্রশংসা করে তাদের আবার প্রশ্রয় দিয়ে গেছেন। বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেলি সান, প্রথম আলো, ডেলি স্টার সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের ওপর হামলা হয়েছে। মব বাহিনীর শিকার হয়েছেন বহু সাংবাদিককে ভুয়ো খুনের মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র সরকারের সমালোচনা করার কারণে। আনিস আলমগীর সহ অনেকেই এখনও জেলবন্দি রয়েছে। মে 2025-এর এক তথ্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের 8 মাসে প্রায় 640 জন সাংবাদিককে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং 182 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বহু শিল্পীর ওপরেও হামলা হয়েছে, ছাড় পাননি বাউলরাও। মানবাধিকার সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী ইউনূস সরকারের জামানায় বাংলাদেশে 4177টি খুনের মামলা নথিভুক্ত হয়েছে। আগস্ট 2024 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় অন্তত 158 থেকে 195 জন মারা গেছে এবং 7082 জন আহত হয়েছে। কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইউনূস সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর হামলার সংখ্যা 2900 ছাড়িয়েছে। জুন 2025 থেকে জানুয়ারি 2026-এর মধ্যে 116 জন সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে। এই সব কিছুই ইউনূসপন্থীরা জানেন তো? আপনাদের এটাও জানিয়ে রাখি যে এই 18 মাস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্বে থাকলেও ইউনূস সরাসরি কোনো সাংবাদিক সম্মেলন করেননি। কেবলমাত্র তার পছন্দের কিছু সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন, তাদেরকেই সাক্ষাৎকার দিয়েছেন। ধর্মীয় ঘৃণা ছড়ানোর পাশাপাশি মাজার মন্দির ভাঙার ঘটনা ঘটেছে ইউনূসের আমলে। ঘটেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ধর্মের দোহাই দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে এই ইউনূসের আমলে। ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের বহু ঐতিহ্যশালী ভাস্কর্য, স্থাপত্যকে। অথচ এই ইউনূস 11টি সংস্কার কমিশন করে হাজার হাজার পৃষ্ঠার সুপারিশ নিয়ে পাতা ভরা এক বিশাল গ্রন্থ প্রণয়ন করলেও সেসব কার্যকর করার কোনো উদ্যোগই নিতে দেখা যায়নি তাকে। 18 মাসে বিশ্বের দরজা বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য বন্ধ হবার উপক্রম হয়েছে। আর এর জন্য এর দায় আবার ওই ইউনূস বাংলাদেশের মানুষের ঘাড়েই চাপিয়েছেন। তার মতে জালিয়াতিতে বাংলাদেশের মানুষের জুরি মেলা ভার। ভাবুন একবার, এই বাংলাদেশি কিন্তু তাকে পছন্দ করে ক্ষমতার আসনে বসিয়েছিল।
আর সে ক্ষমতার আসনে বসে কি করলো? তার আমলে বাংলাদেশের ঋণের পরিমাণ বেড়েছে 2,60,257 কোটি টাকা, অথচ একই সময়ে উন্নয়নের ব্যয় কমে 7 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ ঋণ বুলেটিন অনুযায়ী 2025 সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত সে দেশের মোট অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 21,49,044 কোটি টাকা। এছাড়া বাংলাদেশের অর্থনীতির প্রধান স্তম্ভ রেডিমেড পোশাক শিল্প এই ইউনূসের আমলেই কার্যত একেবারে কবরে চলে গেছে। প্রায় 200 থেকে 250টি রেডিমেড কারখানা বন্ধ হয়েছে। অর্থনীতির অধ্যাপক ইউনূস সাহেব অনেকটা ইচ্ছাকৃতভাবেই এই শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন বলেই মনে করছেন বাংলাদেশের আম জনতা। আর যাওয়ার আগে কফিনের শেষ পেরেকটিও পুঁতে দিয়ে গেলেন ইউনূস, আর সেটা আমেরিকার সঙ্গে বাণিজ্যিক চুক্তি করে। কারণ ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট বন্ধ রেখেছে, ফলে আমেরিকা থেকে তুলো আমদানি করা অতটা সহজ হবে না। অনেকেই বলছেন যে শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া আর কোনো প্রতিশ্রুতি রাখতে পারেননি মোহাম্মদ ইউনূস, অথচ 1.5 বছরে তার ঝুলি ঠিকই ভরে গেছে। বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে 2024 সালে ইউনূসের মোট সম্পত্তির পরিমাণ ছিল 14,39,673 বাংলাদেশি টাকা। আর 2025 সালে তার ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 15,62,44,075 বাংলাদেশি টাকা। অথচ ভাবার বিষয় হলো এই সম্পত্তির বিপরীতে তার কোনো দেনা বা দায়ও নেই। গত 1.5 বছরে ফুলে ফেপে উঠলেন বাংলাদেশের ওই ছাত্র নেতারাও। ফলে হিসেবটা আপনারা এতক্ষণে নিশ্চয়ই ধরে ফেলেছেন। এবার প্রশ্ন হচ্ছে, এখন তো রাজার আর রাজ্যপাট নেই, তিনি এবার কি করবেন? অনেকেই বলছেন বুধবার ভোর 3:25 নাগাদ কাতার এয়ারওয়েজের ফ্লাইটে তিনি নাকি আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু সত্যিই কি ইউনূস বাংলাদেশ ছেড়ে চলে গেছেন? কারণ আপনাদের আগেই জানিয়েছিলাম যে নতুন সরকার নির্বাচিত হওয়ার পর থেকেই বাংলাদেশ থেকে তল্পি তল্পা গোটাতে শুরু করেছেন ওই ইউনূসের ঘনিষ্ঠরা। তাহলে কি এবার তিনিও? কিন্তু জানা যাচ্ছে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ইউনূসের আমেরিকা যাওয়ার খবর একেবারেই ভিত্তিহীন। তিনি বাংলাদেশ ছেড়ে এখনও কোথাও যাননি বলেই জানা যাচ্ছে। কিছু সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে যে তিনি ফ্রান্সে যেতে পারেন, তবে তিনি ইতিমধ্যেই দেশ ছেড়েছেন কিনা সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণও আবার পাওয়া যাচ্ছে না। তবে ভারত বিরোধিতার জিগির তুলে ধর্মের বিভাজনকে প্রাধান্য দিয়ে চুপিসারে যেভাবে বাংলাদেশকে তিনি মৌলবাদের হাতে তুলে দিতে চেয়েছিলেন তা যে হয়নি তা পরিষ্কার। তারপরেও আবার জল্পনা শোনা যাচ্ছে রাষ্ট্রপতির আসনে বসানো হতে পারে ইউনূসকে। তবে বিএনপির অন্দরে রাষ্ট্রপতির পদের জন্য সবচেয়ে বেশি আলোচিত নামটি হল স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা নজরুল ইসলাম খানের নামও কিন্তু আলোচনায় রয়েছে। আর এক্ষেত্রেও বিএনপি রাষ্ট্রপতির পদটি নিজেদের হাতেই রাখতে চাইছে, কারণ নির্বাচনের সঙ্গে সম্পন্ন হওয়া ওই গণভোটে হ্যাঁ ভোট জিতেছিল। এই পরিস্থিতিতে সংস্কারের নামে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে তা আবার রাষ্ট্রপতির হাতে দেবার কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে ইউনূসকে বিএনপি ফের একবার সেই ক্ষমতা দেবে কিনা তা নিয়ে যথেষ্টই প্রশ্ন রয়েছে। তাছাড়া আবার তারেক রহমান ও তার দলকে সাম্প্রতিক অতীতে ভারত বিরোধিতার চেয়ে ভারতের সঙ্গে সখ্যতা বৃদ্ধি করতেই বেশি দেখা গেছে। কারণ অনেকেই মনে করছেন যে তারেক আসলে লম্বা রেসের ঘোড়া। যে ভুল ইউনূস করেছেন সে ভুলের পুনরাবৃত্তি সাধারণত তারেক করবেন না, কারণ তিনি খুব ভালো করেই জানেন যে ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণে ভারতকে এড়িয়ে বাংলাদেশ কখনোই এগিয়ে যেতে পারবে না। অন্যদিকে জামাতের মতন মৌলবাদী দলকে বাগে আনতেও সেই সম্প্রীতির পথেই কিন্তু হাঁটছেন তারেক। দিন কয়েক আগেই বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখাও করেছেন তার বাড়িতে গিয়ে। তাকে ফুল দিয়ে সম্বর্ধনাও জানিয়ে এসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাড়িতেও গিয়েছিলেন।
তারেকের বর্তমান পদক্ষেপ এতটাই কৌশলী যে জামাত প্রধান বাংলাদেশের বিরোধী দলনেতা ওই শফিকুর রহমানও বলছেন যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। অর্থাৎ বিএনপি যে আপাতত সঠিক পথেই হাঁটছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আশা করা যায় ভারত বাংলাদেশ সম্পর্ক হয়তো এবার ছন্দে ফিরবে। কিন্তু যে শান্তির জন্য নোবেল পেলেন ইউনূস এবং যাদের জন্য ক্ষমতার স্বাদ চেখে দেখলেন 18 মাস, সেই শান্তির ছিটেফোঁটাও তিনি যে বাংলাদেশকে দিতে পারেননি তা এখন দিনের আলোর মতন পরিষ্কার। এক্ষেত্রে সম্পূর্ণ ফেল করেছেন মোহাম্মদ ইউনূস। আর তার জেরেই শেষ পর্যন্ত তাকে এখন পালিয়ে বাঁচতে হয় কিনা এখন কিন্তু সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।